হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। আমি এর আগে তোমাদের কমার্সের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তার মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়েরও ক্লাস আমার হয়েছে। আজকে আমি যে টপিকটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। তারও আগে বলে নিই, তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে, এবং যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু সেখানে উল্লেখ করতে ভুলবে না। আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত এবারের SLST 2025 কমার্স অ্যাকাউন্টেন্সির যারা পরীক্ষায় বসতে চাইছো তাদের জন্য বলি, এখনো অবধি যারা তো ইনস্টল করনি তারা এই অ্যাপটিকে এখনই ইনস্টল করে নাও এবং ধারাবাহিকভাবে প্রতিদিনের এই ক্লাসটাকে করার জন্য নিজের নামটা রেজিস্টার করো। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে তোমরা আগামী পরীক্ষায় উপকৃত হবে। চলো আজকের টপিকে ঢোকা যাক। আজকের টপিকটার নাম হচ্ছে হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। হায়ার পারচেস তোমরা জানো, এর বাংলা হচ্ছে ভাড়া ক্রয়, আর ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম এটাকে বলা হয় কিস্তিবন্দি ক্রয় ব্যবস্থা। ইনস্টলমেন্টে কেনাকাটা আমরা অনেকেই করি, কিন্তু হায়ার পারচেস ব্যাপারটা হয়তো সে অর্থে নতুন। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস আমরা করতে গিয়ে আমরা স্কুল কলেজ লেভেলে এই টপিকটার সম্বন্ধে আমরা পরিচিত হয়েছি। প্রথমেই আসি, এই হায়ার পারচেস বলতে কি বোঝায় এবং হায়ার পারচেস সম্পর্কে দু চার কথা জেনে নিই, ওই জন্য নামটা দিয়েছি আমি হায়ার পারচেস ইন্ট্রোডাকশন। দেখো, হায়ার পারচেস বলতে আমরা কাকে বুঝবো? হায়ার পারচেস বলতে আমরা বুঝবো সেটা হচ্ছে যে হায়ার পারচেস সিস্টেম রেফার্স টু দ্য সিস্টেম wherein the seller of goods delivers the goods to the buyer without transferring the ownership of goods। অর্থাৎ হায়ার পারচেস ব্যবস্থা কি, হায়ার পারচেস কাকে আমরা বলবো না, হায়ার পারচেস সিস্টেম রেফার্স টু দ্য সিস্টেম wherein the seller of goods delivers the goods to the buyer উইদাউট ট্রান্সফারিং দ্য ওনারশিপ অফ গুডস। এই কথার অর্থটা কি? ভাড়া ক্রয় ব্যবস্থা বলতে সেই ব্যবস্থাকে বলছে যেখানে যে বিক্রেতা তার যে পণ্যের মালিকানা, ঠিক আছে, সেটাকে না ট্রান্সফার করেই, অর্থাৎ মালিকানার কোনো পরিবর্তন হচ্ছে না, যিনি মালটা ডেলিভারি করছেন ক্রেতাকে তিনি তার ওনারশিপ, তার গুডসের যে ওনারশিপ বা তার পণ্যের মালিকানা সেটা নিজের হাতে রেখেই যখন সেই পণ্য তিনি ডেলিভারি দিচ্ছেন ক্রেতাকে, সেটাকেই বলা হচ্ছে হায়ার পারচেস সিস্টেম। অর্থাৎ এটাখান থেকে আমরা এটুকুই জানলাম যে হায়ার পারচেস সিস্টেমে বিক্রেতা ক্রেতাকে তার পণ্য হস্তান্তর করেন, ডেলিভার্ড করেন, কিন্তু তার যে ওনারশিপ টাইটেল সেটার কোনো চেঞ্জ হয় না, মালিকানার কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। দ্য পেমেন্ট ফর দ্য গুডস উইল বি মেড বাই দ্য বায়ার ইন পার্টস। অর্থাৎ ক্রেতা যে পণ্য বাজার থেকে কিনছেন সেখানে তিনি কিন্তু পার্টলি পেমেন্ট করছেন, পুরো টাকাটা কিন্তু একসাথে দেওয়া হচ্ছে না, এখানে সেই পণ্যের জন্য যে অর্থ প্রদান সেটা হচ্ছে অংশত। ইফ দ্য বায়ার পেজ দ্য অল দ্য ইনস্টলমেন্টস দ্য ওনারশিপ অফ দ্য গুডস উইল বি ট্রান্সফার্ড। অর্থাৎ যদি ক্রেতা সমস্ত ইনস্টলমেন্টগুলোই পে করেন তাহলে ওনারশিপ অফ দ্য গুডস উইল বি ট্রান্সফার্ড। বোঝা গেল কি বললাম? যে সমস্ত ইনস্টলমেন্টগুলোই যদি ক্রেতা যদি দিয়ে দেন তাহলে কি হবে, দেন অ্যান্ড দেয়ার ওই পণ্যের যে মালিকানা সেটা কিন্তু ট্রান্সফার হবে অন পেমেন্ট অফ দ্য লাস্ট পার্ট পেমেন্ট। হলো অর্থাৎ অন পেমেন্ট অফ দ্য লাস্ট পার্ট পেমেন্ট মানে যখনই শেষ পোর্শনটা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ শেষ ইনস্টলমেন্ট বলতে পারো বা শেষ অংশটা যখন দিয়ে দেওয়া হলো, কারণ এখানে পার্ট পেমেন্ট হয়, আগেই বলা হয়েছে। মাল ডেলিভারি হলো, পার্ট পেমেন্ট দেওয়া হলো, কিন্তু মালিকানা থাকলো কার হাতে? ভেন্ডারের হাতে, অর্থাৎ যিনি বিক্রেতা তার হাতেই মালিকানা থেকে গেল। কিন্তু যখন শেষ অংশটুকুও যখন প্রদান করা হলো, হ্যাঁ, শেষ অর্থের অংশটুকু যখন প্রদান করা হলো তখন কিন্তু দেন অ্যান্ড দেয়ার টাইটেল চেঞ্জ হবে, দেন অ্যান্ড দেয়ার ওনারশিপ কিন্তু ট্রান্সফার হবে, ঠিক আছে। ইফ দ্য বায়ার ডাজ নট পে ফর এনি ইনস্টলমেন্ট, দেখো বলছে ইফ দ্য বায়ার ডাজ নট পে ফর এনি ইনস্টলমেন্ট
দ্য গুডস উইল বি রিপজেসড বাই দ্য সেলার। যদি ক্রেতা কোনো ইনস্টলমেন্ট না পে করেন তাহলে কিন্তু এই বিক্রেতা তার কিন্তু ওই পণ্যের মালিকানা কিন্তু তিনি কিন্তু ফিরিয়ে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দ্য মানি পেড ইন আর্লিয়ার ইনস্টলমেন্টস উইল বি ট্রিটেড অ্যাজ হায়ার চার্জেস ফর ইউজিং দ্য গুডস। অর্থাৎ আগের যে কিস্তিগুলো আমাদের যেটা ক্রেতা দিয়েছেন সেইগুলো কিন্তু সেই পণ্যের হায়ার চার্জেস হিসেবে সেটাকে কিন্তু ট্রিট করা হবে। হেন্স দিস সিস্টেম ইজ কল্ড হায়ার পারচেস সিস্টেম। তাহলে হায়ার পারচেস সিস্টেমের মূল কথাটা কি? হায়ার পারচেস বলতে আমরা কাকে বুঝবো না? হায়ার পারচেস বলছে দ্য সেলার অফ গুডস ডেলিভার্স দ্য গুডস টু দ্য বায়ার উইদাউট ট্রান্সফারিং দ্য ওনারশিপ অফ গুডস। মাথায় সবসময় এটা খেয়াল রাখবে, উইদাউট ট্রান্সফারিং দ্য ওনারশিপ অফ গুডস, এটাই বড় কথা, ঠিক আছে। বিক্রেতা ক্রেতাকে মাল হস্তান্তর করছে কিন্তু তার মালিকানার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে কিন্তু অংশত টাকা দিয়ে যাচ্ছে মালের ক্রেতা, কাকে না? বিক্রেতাকে। আর যখনই সবকটা পার্ট হয়তো তার পেমেন্ট হয়ে গেল, দেনানদের কিন্তু মালের মালিকানা চলে গেল ক্রেতার হাতে, আর বিক্রেতার হাতে থাকলো না, এটা যেন মনে থাকে। লাস্ট পার্ট পেমেন্ট যেই কমপ্লিট হবে, দেনানদের ক্রেতা পুরো অধিকার পেয়ে যাবে, পুরো তার ওনারশিপ চলে আসবে। ফিচার্স অফ হায়ার পারচেস সিস্টেম। তাহলে যে কোনো জিনিসেরই আমাদের বৈশিষ্ট্য আমাদের করতে হয়। বৈশিষ্ট্য কাকে আমরা দেখছি, দেখো, হায়ার পারচেস ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস। কে দুটো পার্টির নাম কি? যিনি বিক্রেতা তাকে বলছে হায়ার ভেন্ডার, যিনি ক্রেতা এক্ষেত্রে তাকে বলছে হায়ার পারচেসার, ঠিক আছে। ভাড়া ক্রয় ব্যবস্থার একজন হচ্ছেন বিক্রেতা, একজন ক্রেতা, একজন ভেন্ডার, একজন পারচেসার। তাদের মধ্যে একটা চুক্তি হয়, একটা এগ্রিমেন্ট হয়, এই এগ্রিমেন্টটাই হচ্ছে হায়ার পারচেস। পেমেন্ট ইজ মেড ইন পার্টস। তাহলে দেখো এই ফিচার্সের মধ্যে পুরো টাকাটা একসাথে দেয় না, ক্রেতা টাকাটা অংশত প্রদান করে, ঠিক আছে, পার্ট বাই পার্ট। ওনারশিপ রিমেন্স উইথ দ্য সেলার। আমরা আগের পেজে কিন্তু এই জিনিসগুলো একবার আলোচনা করেছি, সেগুলোই ধাপে ধাপে ফিচার্সে এখানে বলা হয়েছে যে মালিকানা কিন্তু বিক্রেতার কাছে পৌঁছে যায়, হলো, বা বিক্রেতার হাতেই থাকে। ওনারশিপ ইজ ট্রান্সফার্ড আফটার কমপ্লিট পেমেন্ট। তাহলে ওনারশিপ ইজ ট্রান্সফার্ড আফটার কমপ্লিট পেমেন্ট, পুরো পেমেন্টটা দেওয়ার পরেই মালের মালিকানা পৌঁছে যাবে ক্রেতার হাতে। আর সেলার ক্যান টেক, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেলার ক্যান টেক ব্যাক গুডস ইফ বায়ার ডিফল্টস পেমেন্ট। যদি ক্রেতা পেমেন্ট ডিফল্ট করে, অর্থাৎ দিতে পারলো না টাকা, তাহলে কি হবে? দেনানদের বিক্রেতা কিন্তু পুরো মালটাকে ফিরিয়ে নিতে পারে। তাহলে এইগুলো আমরা আগের পেজে আমরা দেখেছিলাম, ইন্ট্রোডাকশন পেজে এগুলো সম্বন্ধে আমরা বলেছিলাম যে হায়ার পারচেস বলতে কি বোঝায় বা কাকে বলে। তখন কিন্তু সবগুলো পয়েন্টই সেখানে আলোচনা ছিল। যখন আমরা ফিচার্স আলোচনা করছি, এগুলোকে পার্ট বাই পার্ট এগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট পেজ। বলছে যে ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড হায়ার পারচেস। তাহলে সেল হায়ার পারচেসের মধ্যে কি পার্থক্য দেখে নাও। বিক্রি এবং ভাড়া ক্রয়, এই দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে কি, পেমেন্ট ইজ মেড লামসাম, যেখানে হায়ার পারচেসে বলছে পেমেন্ট ইজ মেড ইন পার্টস। তাহলে যখন আমরা কোনো মাল কিনি, যখন নগদে কিনি, পুরো টাকাটা আমরা দিয়ে দিই, তাহলে সেলসের ক্ষেত্রে কি হচ্ছে? পেমেন্ট লামসাম পেমেন্ট হচ্ছে। কিন্তু হায়ার পারচেসের ক্ষেত্রে কি হচ্ছে? সেই পেমেন্টটা কিন্তু খুব আংশিক পেমেন্ট হচ্ছে। দ্বিতীয় দেখো, ওনারশিপ অ্যান্ড পজেশন ইজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি। অর্থাৎ যখন মাল বিক্রি করা হয়, হ্যাঁ, দোকানে গিয়ে আমরা যখন জিনিস কিনি, সঙ্গে সঙ্গে মালের মালিকানা, মালের যে অধিকার, সবটাই কিন্তু আমরা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ ক্রেতার কাছে সঙ্গে সঙ্গে সেই মালের মালিকানা অধিকার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কিন্তু যখন হায়ার পারচেস হয় তখন কিন্তু পজেশন ইজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি, ঠিক আছে। হায়ার পারচেসের ক্ষেত্রেও কিন্তু এখানে বলেছে পজিশন ট্রান্সফার্ড ইমিডিয়েটলি। অর্থাৎ হায়ার পারচেস আমরা কি দেখলাম, যখন সবগুলো আমাদের মানে পার্ট যখন পেমেন্ট হয়ে যায় তখনই কিন্তু পজিশনটা কিন্তু ইমিডিয়েটলি চলে আসে। আচ্ছা, পজিশনটা একটুখানি ভুল হলো, যে পজিশনটা আমাদের সঙ্গে সঙ্গেই ট্রান্সফার হয়, কিন্তু ওনারশিপটা হয় সবগুলো পার্ট পেমেন্টের কমপ্লিট হওয়ার পরেই। আচ্ছা, সেলের ক্ষেত্রে দেখো ওনারশিপ ইজ উইথ বায়ার, অর্থাৎ ক্রেতার কাছে
মালিকানা পৌঁছে যায়। যখন জিনিস কোনো আমরা দোকান থেকে কিনি, আমরা নগদে কিনছি, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ওনারশিপ ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে, মালের মালিকানা পৌঁছয়। কিন্তু হায়ার পারচেসের ক্ষেত্রে তোমার যখন কি হয় না, যতক্ষণ অব্দি না শেষ পেমেন্টটা না দেওয়া হয়, শেষ পার্টের পেমেন্টটা যতক্ষণ না ক্লিয়ার করা হয়, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মালের মালিকানা বিক্রেতার হাতেই থাকে। অসুবিধা নেই আশা করি। দেখো, সেলার ক্যানট টেক ব্যাক দ্য গুডস আফটার দ্য ট্রানজ্যাকশন। কোনো একটা দোকান থেকে বা কোনো একটা শোরুম থেকে আমরা কোনো জিনিস কিনলাম, তাই জিনিস কেনার পর তাহলে টাকা যদি আমাদের টোটালি পেমেন্ট থাকে, মানে আমরা যদি একটা পুরো নগদে যদি আমরা লেনদেনটা করি, তাহলে কখনোই কি সেই মালটা ফিরিয়ে আনা যায়? কখনোই কিন্তু মালিক কিন্তু ওই বিক্রেতা কিন্তু আর তার অধিকার পায় না, ঠিক আছে, কখনোই এই ট্রানজ্যাকশনের জন্য তার পণ্যকে ফিরিয়ে নিতে পারে না। কিন্তু আমরা হায়ার পারচেসে দেখছি ওনারশিপ রিমেন্স উইথ সেলার আনটিল লাস্ট পেমেন্ট, এটা আগেই বলেছি। আর নেক্সট যেটা বলছে, সেলার ক্যান টেক ব্যাক দ্য গুডস অন নন পেমেন্ট অফ পার্ট। আমি পার্ট বাই পার্ট টাকা দিচ্ছি মাল কেনার জন্য, কিন্তু অর্ধেক দিয়েছি বা কিছুটা দেওয়ার পর আর আমি দিতে পারলাম না, তাহলে এই নন পেমেন্ট অফ পার্টের জন্যই কিন্তু বিক্রেতা যে কোনো মুহূর্তে সেই গুডসটাকে কিন্তু সে ফিরিয়ে নিতে পারে। পরের পয়েন্ট কি বলা হয়েছে দেখো, মেথড অফ সেলিং এ প্রোডাক্ট। সেলসের ক্ষেত্রে বলা হয়েছে মেথড অফ সেলিং এ প্রোডাক্ট, আর এর ক্ষেত্রে উচ্চারণটা হবে কি, মেথড অফ হায়ারিং এ প্রোডাক্ট। Buyer can terminate the agreement before the completion of last payment, কিন্তু সেলসের ক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। টাকা দিলেই সঙ্গে সঙ্গে বায়ারের সেটা ওনারশিপ বায়ারের পজিশনে চলে আসছে, কিন্তু হায়ার পারচেসের ক্ষেত্রে এটা হায়ার করা হচ্ছে, প্রোডাক্টটা আমরা হায়ার করছি। তাহলে সেক্ষেত্রে ক্রেতা কিন্তু যে কোনো সময় এগ্রিমেন্টটাকে বন্ধ করতে পারে, টার্মিনেট করতে পারে, লাস্ট পেমেন্ট কমপ্লিট করার আগে যে কোনো মুহূর্তটাকে স্থগিত করে দিতে পারে। আর পরের পয়েন্ট আছে, বায়ার ক্যানট টার্মিনেট দ্য ট্রানজ্যাকশন আফটার এক্সিকিউশন, ঠিক আছে, এক্সিকিউশনের পরে বায়ার কখনোই সেলসের ক্ষেত্রে ট্রানজ্যাকশনকে কখনোই টার্মিনেট করতে পারে না। আর লাস্ট পয়েন্ট কি আছে, রেগুলেটেড বাই সেলস অফ গুডস অ্যাক্ট 1930, অর্থাৎ সেলস ব্যাপারটা এর একটা আইন আছে দেশে, সেলস অফ গুডস অ্যাক্ট 1930 দ্বারা পরিচালিত, আর এটা হচ্ছে রেগুলেটেড বাই হায়ার পারচেস অ্যাক্ট, ঠিক আছে, এটা হায়ার পারচেস অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাহলে এইটা হচ্ছে সেলস আর হায়ার পারচেসের মধ্যে বেসিক ডিফারেন্স। পরের পয়েন্টে আসি আমরা, বলছে কতগুলো টার্ম আছে, যে টার্মগুলো হায়ার পারচেস এই চ্যাপ্টারে ভীষণভাবে রিলেটেড। কি কি আছে, যেমন দেখো, হায়ার সেলার, হায়ার ভেন্ডার, ওনার, হায়ারার, হায়ার বায়ার, হায়ার পারচেসার, ক্যাশ প্রাইস, ক্যাশ ভ্যালু, ডাউন পেমেন্ট ইত্যাদি ইত্যাদি কতগুলো টার্মিনোলজি না জানলে এই টপিকটা আমাদের জেনে বুঝে ওঠা একটু কঠিন। প্রথমে আমরা জানবো যে হায়ার সেলার আর হায়ার ভেন্ডার বা ওনার বলতে কাদের বোঝানো হয়। বলছে এ পার্সন হু সেলস দ্য গুডস টু দ্য বায়ার আন্ডার হায়ার পারচেস সিস্টেম ইজ নোন অ্যাজ হায়ার সেলার। তাহলে ক্রেতা হলে বলছি হায়ার পারচেসার, আর বিক্রেতা হলে আমরা কি বলছি, যে একটা লোক যখন সে তার মাল বিক্রি করছে ক্রেতাকে হায়ার পারচেস সিস্টেমে, তখন যিনি বিক্রি করছেন তাকেই আমরা হায়ার সেলার বলি, বা কোথাও কোথাও দেখবে লেখা রয়েছে হায়ার ভেন্ডার, বা তাদেরকেই আমরা বলছি ওনার। নেক্সট আসছি হায়ারার, হায়ার পারচেসার, হায়ার বায়ার, অর্থাৎ ঠিক অপোজিট টার্ম। হায়ারার কাকে বলছে, দ্য পার্সন হু পারচেজ গুডস from higher vendor or who obtains the goods from an owner under hire purchase agreement is known as hirer। অর্থাৎ যে ব্যক্তি ভেন্ডারের কাছ থেকে পণ্য কিনছেন তাকে বলা হচ্ছে হায়ারার, ঠিক আছে, or who obtains the goods from an owner under hire purchase agreement is known as hirer। তাহলে আমরা কাকে আমরা বলছি হায়ারার বা হায়ার পারচেসার, ভেন্ডারের কাছ থেকে হায়ার পারচেস সিস্টেমে যে ব্যক্তি পণ্য ক্রয় করছেন তাকে আমরা বলছি হায়ারার, বা হু অবটেন্স দ্য গুডস ফ্রম অ্যান ওনার আন্ডার হায়ার পারচেস এগ্রিমেন্ট, অর্থাৎ হায়ার পারচেস এগ্রিমেন্টে মালিকের কাছ থেকে যে তার পণ্য পেয়ে থাকে তাকে আমরা বলছি হায়ারার।
ক্যাশ প্রাইস বা ক্যাশ ভ্যালু, এই হায়ার পারচেস সিস্টেমের অঙ্ক করতে গিয়ে আমরা এগুলো পেয়েছিলাম, এই টার্মগুলো। ক্যাশ প্রাইস বলতে কাকে বোঝায়? ইট ইজ এ ভ্যালু অফ গুডস অ্যাট হুইচ দ্য গুডস মে বি পারচেসড বাই দ্য হায়ারার ফর ক্যাশ। হলো? অর্থাৎ ক্যাশ ভ্যালু বলতে কি বোঝায় না, এটা হচ্ছে এমন একটা পণ্যের মূল্য যা নাকি নগদের বিনিময়ে হায়ারার পণ্যগুলো ক্রয় করতে পারে বা ক্রয় করে। ইট ইজ এ ভ্যালু অফ গুডস অ্যাট হুইচ দ্য গুডস মে বি পারচেসড বাই দ্য হায়ারার ফর ক্যাশ। ঠিক আছে, একজন হায়ারার যখন নগদের বিনিময়ে পণ্যগুলো ক্রয় করতে পারে তার মূল্য কি বলা হচ্ছে? ক্যাশ প্রাইস বা ক্যাশ ভ্যালু। নেক্সট হচ্ছে ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট বলতে কোনটাকে বোঝায়? দ্য ইনিশিয়াল ক্যাশ পেমেন্ট বাই দ্য হায়ার পারচেজার টু দ্য ভেন্ডার অ্যাট দ্য টাইম অফ সাইনিং দ্য হায়ার পারচেজ এগ্রিমেন্ট ইজ রেফার্ড অ্যাজ ডাউন পেমেন্ট। মানে যখন একজন ভাড়া ক্রয়ের ক্ষেত্রে, ভাড়া ক্রয় ব্যবস্থায় ক্রেতা যখন তার প্রাথমিক যে টাকাটা পেমেন্ট করছেন, ঠিক আছে, প্রথম যে টাকাটাতে পেমেন্ট করছেন বিক্রেতাকে, এবং হায়ার পারচেস সিস্টেমে বা তার এই চুক্তির ক্ষেত্রে একটা সাইন করতে হয়, সেটাকে বলা হচ্ছে ডাউন পেমেন্ট। অর্থাৎ প্রাথমিক অবস্থায় হায়ার পারচেজার হায়ার পারচেস এগ্রিমেন্টের ক্ষেত্রে যে প্রাথমিক যে নগদ দিচ্ছেন এবং মাল কেনার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে অর্থ প্রদান করা হয় এবং তারপর সাইন করা হয় এই এগ্রিমেন্টে, সেটিকে বলা হচ্ছে ডাউন পেমেন্ট। তাহলে এই কটা টার্ম কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। নেক্সট দেখো, হায়ার পারচেস প্রাইস অর্থাৎ ভাড়া ক্রয় মূল্য বলতে কি বোঝায়, হায়ার পারচেস চার্জ বলতে কি বোঝায়, এবং ইনস্টলমেন্ট মানি বা পার্ট মানি বা পার্ট পেমেন্ট যেটাকে আমরা বলি, এগুলোর অর্থ কি? হায়ার পারচেস প্রাইস ইনক্লুডস দ্য ক্যাশ প্রাইস অ্যান্ড ইন্টারেস্ট টু বি পেড অন দ্য ফিউচার পার্টস। অর্থাৎ ভাড়া ক্রয় মূল্য বলতে নগদ মূল্য এবং তার সঙ্গে যে সুদ ভবিষ্যতের যে মানে অংশগুলোর জন্য, অর্থাৎ ভবিষ্যতের যে অর্থ প্রদান তার জন্য যে নগদ মূল্য এবং তার সব সুদ সমেত, সেটিকে একত্রে বোঝায়। সেটাকে একত্রে কি বলে? হায়ার পারচেস প্রাইস। ইট ইজ দ্য টোটাল সাম পেয়েবল বাই দ্য হায়ারার টু দ্য ভেন্ডার। এটা কে কাকে দেন না, যিনি হায়ার পারচেসের হায়ারার অর্থাৎ যিনি মালের ক্রেতা, তিনি বিক্রেতাকে এই অর্থ প্রদান করেন। যে অর্থ প্রদান করেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় হায়ার পারচেস প্রাইস। ঠিক আছে, হায়ার পারচেস চার্জ বলতে কি বোঝায়? বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হায়ার পারচেস প্রাইস অ্যান্ড দ্য ক্যাশ প্রাইস। ক্যাশ প্রাইস আর হায়ার পারচেস প্রাইসের যে পার্থক্য, যেটা আমরা হায়ার পারচেস সিস্টেমের মধ্যে বা হায়ার পারচেস এগ্রিমেন্টের মাধ্যমে যেটা উল্লেখিত থাকে, তাকেই বলা হয় হায়ার পারচেস চার্জ। তাহলে হায়ার পারচেস চার্জটা কি সংক্ষেপে একবার জানিয়ে নিই না, এটা হচ্ছে হায়ার পারচেস প্রাইস অ্যান্ড ক্যাশ প্রাইস এর ডিফারেন্স, সেটাকেই বলা হচ্ছে হায়ার পারচেস চার্জ। এবং হায়ার পারচেস চার্জ আর ইন্টারেস্ট এই দুটো কথা একই। ইনস্টলমেন্ট মানি আর পার্ট মানি একই জিনিস। ইট রেফার্স টু এ পার্ট অফ হায়ার পারচেস প্রাইস, অর্থাৎ হায়ার পারচেসের মূল্যের একটা অংশ, পেড বাই দ্য হায়ার পারচেজার ইন পিরিয়ডিক ইন্টারভেলস। অর্থাৎ প্রত্যেকটা সময় বা পর্যায়ক্রমে প্রত্যেকটা ধরো পার্ট বাই পার্ট যে আমরা হায়ার পারচেসের যে প্রোডাক্ট আমরা কিনছি তার জন্য যে আমরা মূল্য প্রদান করছি, সেটা কি বলা হচ্ছে ইনস্টলমেন্ট মানি। হলো? ইট রেফার্স টু এ পার্ট অফ হায়ার পারচেস প্রাইস। যদি 1 লক্ষ টাকা একটা অ্যাসেটের দাম হয়, 1 লক্ষর মধ্যে আমরা তো 10,000 টাকা হয়তো মেটাচ্ছি, 10,000 করে আমরা 10 বারে হয়তো 1 লাখ টাকা দিচ্ছি। তাহলে এই যে পিরিয়ডিক ইন্টারভেলস প্রতি 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাহলে প্রত্যেক 6 মাস অন্তর যে 10,000 টাকা মেটানো হচ্ছে হায়ার পারচেস সিস্টেমে, সেটাই হচ্ছে ইনস্টলমেন্ট মানি বা পার্ট মানি। চলো নেক্সট পেজ। রিবেট ইন হায়ার পারচেস। রিবেট কথাটা বলতে কি বোঝাচ্ছে? রিবেট বলতে কি বোঝায় না, দ্য হায়ারার ক্যান ক্লেম রিবেট ফ্রম দ্য ওনার or hire vendor in case he decides remit the balance of the purchase price in lump sum without continuing the hire purchase agreement till the last date stipulated. অনেক সময় যিনি ভাড়া ক্রয়ের ক্রেতা, ভাড়া ক্রয় ব্যবস্থায় যিনি ক্রেতা, তিনি
রিবেট দাবি করেন। রিবেট মানে কি? ছাড়। কখন দাবি করতে পারেন? না তিনি ভেন্ডারকে বললেন যে তিনি পারচেস প্রাইসের, এই যে হায়ার পারচেস প্রাইসের ডাউন পেমেন্ট করার পরও যে বাদবাকি সমস্ত বাকি অর্থটা, যে ব্যালেন্সটা তিনি কি করলেন না একেবারে তিনি লামসাম এই টাকাটা পাঠিয়ে দেবেন বা লামসাম পে করবেন, ঠিক আছে, যেটা হায়ার পারচেস এগ্রিমেন্টে উল্লিখিত রয়েছে। তাহলে শেষ দিনের মানে যে নির্ধারিত দিন তার আগে ভাগেই যদি সমস্ত টাকাটা যদি ক্রেতা বিক্রেতাকে প্রদান করে থাকে তাহলে তিনি কিন্তু কিছু ছাড়ের সুযোগ এখানে পেতে পারেন, এবং সেটাকেই বলা হচ্ছে রিবেট ইন হায়ার পারচেস। ইনস্টলমেন্ট প্রাইস, ইনস্টলমেন্ট প্রাইস বা যেটাকে আমরা এখানে কেরায়া ক্রয় বলেও বাংলায় বলে, বা কিস্তিবন্দি ক্রয় বলে বাংলায়। ইনস্টলমেন্ট কথাটা আমরা অনেকেই শুনেছি কেনাকাটার ক্ষেত্রে। Installment purchase is a system of purchase where buyer is given ownership and possession of the goods at the time of executing the transaction and the payment is made in parts. দেখো এটা কিন্তু হায়ার পারচেস সিস্টেমের মতো নয়। হায়ার পারচেসে একমাত্র লাস্ট পার্ট পেমেন্ট কমপ্লিট হওয়ার পর তারপরেই কিন্তু সেখানে ওনারশিপ অ্যান্ড পজিশন সেখানে কিন্তু ডেলিভার করা হয়। কিন্তু এখানে বলেছে যে ইনস্টলমেন্ট পারচেস এমন একটা পারচেস সিস্টেম যেখানে ক্রেতা ওনারশিপ আর পজেশন পণ্যের ক্ষেত্রে যখনই ট্রানজাকশনটা হয়ে গেল এবং আংশিক তার জন্য অর্থের মূল্য প্রদান করা হলো, দেন এন্ড দেয়ার কিন্তু এটা ট্রান্সফার হয়, অর্থাৎ ওনারশিপ আর পজেশনস অফ দ্য গুডস আর ট্রান্সফার্ড at the time of executing the transaction and part payment is made. হলো? তাহলে এটা হচ্ছে মেন পার্থক্য হায়ার পারচেসের সঙ্গে ইনস্টলমেন্ট পারচেসের। এবারে দেখে নিই আমরা যে এই ধরনের ইনস্টলমেন্ট পারচেসের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে পেমেন্ট ইজ মেড ইন পার্টস, অর্থাৎ পার্ট পেমেন্ট হচ্ছে এখানে। পজেশন ইজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি, অর্থাৎ এখানে মালের মালিকানা সেটা কিন্তু ইমিডিয়েটলি ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, আর কি হচ্ছে? ওনারশিপ ইজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি, তাহলে দেন এন্ড দেয়ার কিন্তু ওনারশিপও চলে আসছে ক্রেতার হাতে। তাহলে যখনই পার্ট পেমেন্ট হয়ে গেল তখনই কিন্তু পজেশন ওনারশিপ এগুলো আমরা ইমিডিয়েট দেখছি ট্রান্সফার হচ্ছে। কোন ক্ষেত্রে? ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমে। ইফ বায়ার ডিফল্টস পেমেন্ট সেলার ক্যানট টেক ব্যাক দ্য গুডস, এটা হচ্ছে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ কার? বিক্রেতার দিক থেকে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমে। যদি ক্রেতা কোনোভাবে যদি পেমেন্ট না করতে পারে, ডিফল্টার যদি হয়ে যায়, তাহলে সেলার কিন্তু কখনোই সেই পণ্য ফিরিয়ে দিতে পারে না, যেটা কিন্তু আমরা দেখলাম হায়ার পারচেস সিস্টেমে বিক্রেতার সে অধিকার থাকে। সেলার ক্যান টেক লিগাল অ্যাকশনস এগেনস্ট বায়ার, অর্থাৎ ক্রেতার বিরুদ্ধে বিক্রেতা কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। সেলার ক্যান টেক লিগাল অ্যাকশনস এগেনস্ট বায়ার। বেশ, আর কি আছে? বায়ার ক্যানট ক্যান্সেল দ্য এগ্রিমেন্ট অ্যান্ড রিটার্ন গুডস বিফোর কমপ্লিশন অফ দ্য পার্ট পেমেন্ট, অর্থাৎ ক্রেতা কখনোই কিন্তু সেই এগ্রিমেন্টকে ক্যান্সেল করতে পারে না ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমে। অ্যান্ড রিটার্ন গুড বিফোর কমপ্লিশন অফ দ্য পার্ট পেমেন্ট, অর্থাৎ পার্ট পেমেন্ট না করে সেটাকে পুরোপুরি কমপ্লিট না করে কিন্তু কখনোই পণ্য ফেরত পাঠাতে পারে না বা কখনোই এগ্রিমেন্টকে ক্যান্সেল করতে পারে না ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমে, যেটা আমরা দেখে এসেছি এর আগে হায়ার পারচেস সিস্টেমে সেটা করা সম্ভব। তাহলে এইগুলো হচ্ছে ইনস্টলমেন্ট পারচেস সিস্টেমের ফিচার্স। নেক্সট আমরা আসছি, দেখো পরেরটা আসছে ডিফারেন্স বিটুইন হায়ার পারচেস অ্যান্ড ইনস্টলমেন্ট পারচেস। এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? ভাড়া ক্রয় আর কিস্তিবন্দি ক্রয়, এই দুইয়ের মধ্যে পার্থক্যগুলো ওয়ান বাই ওয়ান এবার বলবো আমি। ফার্স্ট ওয়ান হচ্ছে মেথড অফ হায়ারিং এ প্রোডাক্ট। দুটোর পদ্ধতিগত পার্থক্য আছে। ভাড়া ক্রয়ের যে পদ্ধতি আর তোমার হচ্ছে কোনোটা মালের বিক্রির যে পদ্ধতি, দুইয়ের মধ্যে রীতিমতো পার্থক্য রয়েছে। কি পার্থক্য? না, প্রথমেই যেটা হয়েছে যে ভাড়া ক্রয়ের ক্ষেত্রে ওনারশিপ লাস্ট পেমেন্ট না দেওয়া পর্যন্ত সেলারের কাছেই থেকে যায়, অর্থাৎ মালের মালিকানা কিন্তু মাল বিক্রি করার সাথে সাথেই ক্রেতার কিন্তু পজিশনে আসে না, তার ওনারশিপে আসে না, সেটা কিন্তু ওনারশিপটা থাকে বিক্রেতারই হাতে। দ্বিতীয়ত আমরা কি দেখছি ইনস্টলমেন্ট পারচেসে? না, ওনারশিপ অ্যান্ড পজিশন ইজ ট্রান্সফার্ড ইমিডিয়েটলি টু দ্য বায়ার, অর্থাৎ
এক্ষেত্রে মালিকানা এবং হচ্ছে মালের যে অধিকার, ঠিক আছে, সেইটা সবটাই কিন্তু ক্রেতার কাছে কিন্তু দেনান দেওয়ার পৌঁছে যায়। থার্ড পয়েন্ট কি দেখছি হায়ার পারচেসে, যে সেলার ক্যান টেক ব্যাক দ্য গুডস অন নন পেমেন্ট অফ পার্ট। অর্থাৎ বিক্রেতা যদি কোনো পার্ট যদি পেমেন্ট পুরোপুরি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই পণ্যগুলো ফিরিয়ে নিতে পারে। যেখানে আমরা দেখছি ইনস্টলমেন্টের ক্ষেত্রে সেলার ক্যানট টেক ব্যাক দ্য গুডস অন নন পেমেন্ট অফ পার্ট। অর্থাৎ বিক্রেতা কোনো পার্ট পেমেন্ট যদি না হয় তাহলে কিন্তু ইনস্টলমেন্ট পারচেসের ক্ষেত্রে কখনোই কিন্তু বিক্রেতা সেই পণ্য ফিরিয়ে নিতে পারে না, রিটার্ন করে নিতে পারবে না। চতুর্থ পার্থক্য কি দেখছি হায়ার পারচেসে, বলছে বায়ার ক্যান টার্মিনেট দ্য এগ্রিমেন্ট বিফোর দ্য কমপ্লিশন অফ লাস্ট পেমেন্ট। অর্থাৎ আমার পছন্দ হলো না জিনিসটা, বা আমার সঙ্গে হয়তো কোনো জায়গায় কোনো মতান্তর হলো, তাহলে আমি কিন্তু ক্রেতা হিসেবে এগ্রিমেন্টকে টার্মিনেট করতে পারি লাস্ট পেমেন্ট কমপ্লিট করার আগে। কোন ক্ষেত্রে? হায়ার পারচেস সিস্টেমে। কিন্তু সেটা ইনস্টলমেন্ট পেমেন্টের ক্ষেত্রে কিন্তু করা যায় না, ইনস্টলমেন্ট পারচেস সিস্টেমে এটা হয় না। বায়ার ক্যানট টার্মিনেট দ্য এগ্রিমেন্ট বিফোর দ্য কমপ্লিশন অফ লাস্ট পেমেন্ট, ঠিক আছে, একমাত্র লাস্ট পেমেন্ট পে করার পরই পুরোপুরি এগ্রিমেন্টটা কমপ্লিট হয়, তার আগে কিন্তু কোনোভাবেই এগ্রিমেন্ট টার্মিনেট করা যায় না। হায়ার পারচেসের ক্ষেত্রে বলছে রিস্ক অফ লস অ্যান্ড ড্যামেজ অফ গুডস ইজ অন সেলার। অর্থাৎ এই যে তোমার ক্ষতির যে ঝুঁকি বা গুডস যে ড্যামেজ হওয়ার যে ঝুঁকি, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি বিক্রেতার। রিস্ক অফ লস অ্যান্ড ড্যামেজ অফ গুডস ইজ অন সেলার। কারণ কি, সেলারই তো তখন ওনারশিপ হিসেবে থাকছে, তাহলে সেলার যদি ওনার হিসেবে থাকে তাহলে অবশ্যই এই লোকসানের ঝুঁকি বা তার যেটা ক্ষতি হওয়ার যে ঝুঁকি সেটা সবসময় বিক্রেতাকেই নিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্টের ক্ষেত্রে রিস্ক অফ লস অর ড্যামেজ অফ গুডস ইজ অন বায়ার। ক্রেতার ওপরই কিন্তু পুরোপুরি মালের কোনো ক্ষয়ক্ষতি বা লোকসান, সেটা কিন্তু পুরোপুরি তার ঝুঁকি ক্রেতার। হায়ার পারচেসে বলছে বায়ার ক্যানট রিসেল দ্য গুডস বিফোর কমপ্লিশন অফ পেমেন্ট। অর্থাৎ ক্রেতা সেই পণ্যের কিন্তু রিসেল করতে পারে না পেমেন্ট পুরোপুরি কমপ্লিট করার আগে। কারণ দেখো, হায়ার পারচেসে বারবার যে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে, সেই কারণে যে মালের মালিক কিন্তু কে? হায়ার পারচেসার। তাহলে সেই কারণেই বায়ার ক্যানট রিসেল দ্য গুডস বিফোর দ্য কমপ্লিশন অফ পেমেন্ট। একটু ভুল বলা হলো, সেটা হচ্ছে যে ওনারশিপ হচ্ছে সেলারের আনটিল লাস্ট পেমেন্ট। তো সেই কারণেই এখানে হচ্ছে যে বায়ার কিন্তু সেই গুডসটাকে কখনোই পেমেন্ট কমপ্লিট করার আগে কখনোই এটাকে রিসেল করতে পারবে না। কিন্তু এখানে দেখছি আমরা ইনস্টলমেন্ট সিস্টেমে বায়ার ক্যান রিসেল দ্য গুডস বিফোর দ্য কমপ্লিশন অফ পেমেন্ট। পেমেন্ট কমপ্লিট করার আগে ক্রেতা ইচ্ছা মতন সেই পণ্যের বিক্রি আবার করতে পারে। আর রেগুলেটেড বাই হায়ার পারচেস অ্যাক্ট 1972, অর্থাৎ হায়ার পারচেস সিস্টেমটা এটা পুরোপুরি হায়ার পারচেস অ্যাক্ট 1972 দ্বারা নিয়ন্ত্রিত। যেখানে আমরা দেখছি ইনস্টলমেন্ট পারচেস সিস্টেম যেটা বা ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম, সেটা কিন্তু সেল অফ গুডস অ্যাক্ট 1930 তার দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা পেলাম হায়ার পারচেস ইনস্টলমেন্ট পারচেস সিস্টেমের, এগুলোই হচ্ছে মূল পার্থক্য। পরের পয়েন্ট, ইনস্টলমেন্ট পারচেসের ক্ষেত্রে কতগুলো টার্ম দেখুন। যেমন প্রথম হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স মেথড। এটা একটা নির্দিষ্ট মেথড, যে মেথডটায় বলছে মেথড অফ অ্যাকাউন্টিং ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইনস্টলমেন্ট পারচেস ট্রানজাকশনস ইনটু বুকস অফ অ্যাকাউন্টস। হিসেবের বইতে যখন আমরা ইনস্টলমেন্ট পারচেস রিলেটেড ট্রানজাকশনগুলো করি, তার জন্য যে অ্যাকাউন্টিং মেথড ট্রিটমেন্ট যেগুলো করা হয়, তারই একটা পদ্ধতির নাম হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স মেথড। আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ঢুকছি, কারণ এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, এই টপিকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নিই। প্রথমেই বলেছে হায়ার পারচেস সিস্টেম এটা কোন দেশের কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত, কোন অ্যাক্ট এটা রেগুলেট করে। ফার্স্ট, হায়ার পারচেস অ্যাক্ট 1972, দ্বিতীয় সেল অফ গুডস অ্যাক্ট, তারপরে ইনস্টলমেন্ট অ্যাক্ট, তারপর আছে প্রপার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট। তাহলে এখানে উত্তর হবে খুব স্বভাবতই হায়ার পারচেস অ্যাক্ট 1972, কারণ এটা সহজেই এখান থেকে দেখে বোঝা যাচ্ছে কোন দ্বারা হতে পারে।
দ্বিতীয় প্রশ্নটা দেখো, তোমরা নিজেরা পারছো কিনা একটু দেখো। বলছে যে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম, এই যে ব্যবস্থাটা, হ্যাঁ, কিস্তিবন্দি ক্রয় যেটা, সেটা কোন আইন দ্বারা দেশের পরিচালিত? সেল অফ গুডস অ্যাক্ট, হায়ার পারচেস অ্যাক্ট, ইনস্টলমেন্ট অ্যাক্ট, প্রপার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট। বলো কোনটা হতে পারে? হায়ার পারচেস সিস্টেম তো হায়ার পারচেস অ্যাক্ট দ্বারা রেগুলেটেড, আমরা তো আগেই দেখলাম। তাহলে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম কোনটা? একটু আগেই আমরা দেখেছি, এটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট, হ্যাঁ, 1930, এর মাধ্যমে হচ্ছে এই সিস্টেমটা রেগুলেটেড। পরের প্রশ্নটা রয়েছে যে আন্ডার হায়ার পারচেস সিস্টেম কি বলছে? দ্য এগ্রিমেন্ট ক্যান বি ড্যাশ এনি টাইম, অর্থাৎ টার্মিনেটেড নাকি রিনিউড না রেজিস্টার্ড না এন্ডোর্সড, কোনটা ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে? অর্থাৎ হায়ার পারচেস সিস্টেমে এগ্রিমেন্ট যে কোনো সময় কি করে দেওয়া যেতে পারে, না পুরোপুরি টার্মিনেট করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এগ্রিমেন্টকে পুরোপুরি মুলতবি করে দেওয়া যেতে পারে, এগ্রিমেন্টকে পুরোপুরি টার্মিনেট করা যেতে পারে যে কোনো সময়। তাহলে এই হবে কারেক্ট আনসার। পরেরটা আসি, দেখো বলছে যে হোয়েন অ্যান অ্যাসেট ইজ অ্যাকোয়ার্ড অন হায়ার পারচেস সিস্টেম, দ্য অ্যাসেট অ্যাকাউন্ট ইজ ডেবিটেড উইথ ড্যাশ অফ দ্য অ্যাসেটস ইন দ্য বুকস অফ দ্য হায়ার পারচেজার। অর্থাৎ হায়ার পারচেস সিস্টেমে যদি কোনো একটা অ্যাসেট কেনা হয়, অ্যাসেটকে অধিগ্রহণ করা হয়, তাহলে অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করা হয়। ঠিক আছে, তার মধ্যে হায়ার পারচেজারের বইতে কোন অ্যাসেটটাকে মানে হ্যাঁ, তার মধ্যে কোন দামে আর কি হায়ার পারচেজারের বইতে ওই অ্যাসেটের মূল্য সেখানে নোট করা হয় বা সেখানে রেকর্ড করা হয়। ফার্স্ট অপশন আছে ক্যাশ প্রাইস, দ্বিতীয় আছে হায়ার পারচেস প্রাইস, থার্ড আছে ইনস্টলমেন্ট প্রাইস, লাস্টে আছে নান অফ দিস। তাহলে হায়ার পারচেসের বই, এটা মনে রাখতে হবে, হায়ার পারচেজারের বই, সেই বইতে অ্যাসেটের মূল্যায়ন কোন দামে হবে? অবশ্যই হবে ক্যাশ প্রাইসে, ক্যাশ প্রাইস। পরের প্রশ্ন, দ্য ডেপ্রিসিয়েশন অন অ্যান অ্যাসেট পারচেসড থ্রু হায়ার পারচেস শুড বি, অর্থাৎ যে মালটা কেনা হলো হায়ার পারচেস সিস্টেমে, তার তো কিছু ডেপ্রিসিয়েশন হবেই, সেই ডেপ্রিসিয়েশনটা কার উপর ভিত্তি করে হওয়া উচিত? ফার্স্টে আছে বেসড অন দ্য কস্ট প্রাইস অফ দ্য অ্যাসেট অনলি, দ্বিতীয় হচ্ছে শুড বি স্ট্রেট লাইন অনলি, থার্ড হচ্ছে বেসড অন দ্য টোটাল কস্ট ইনক্লুডিং ইন্টারেস্ট, আর লাস্টে আছে নো ডেপ্রিসিয়েশন শুড বি প্রোভাইডেড আনটিল দ্য ফাইনাল পেমেন্ট ইজ মেড। এটা সবসময় হবে অ্যাসেটের যে কস্ট প্রাইস তার উপর বেস করে এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা কিন্তু তারপর চার্জ করা হবে। বুঝতে পারলে? হায়ার পারচেস এগ্রিমেন্টে যে পারচেস করা হয়েছে যে পার্টিকুলার অ্যাসেটটি, তার ডেপ্রিসিয়েশনটা সবসময় ওই অ্যাসেটের যে কস্ট প্রাইস তার উপর এটা কিন্তু বেস করে চার্জ করা হবে। তাহলে এই হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ওনারশিপ অফ গুডস আন্ডার হায়ার পারচেস এগ্রিমেন্ট ইজ ট্রান্সফার্ড এট দ্য টাইম অফ, অর্থাৎ যখন হায়ার পারচেস এগ্রিমেন্টের মালের মালিকানাকে কি করা হয়, না তার যখন হস্তান্তর হয়, মালের মালিকানার যখন পরিবর্তন হয়, ঠিক আছে, কোন সময় পরিবর্তনটা হয়? ফার্স্টে আছে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট, তারপর আছে পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট, তারপর আছে পেমেন্ট অফ ডাউন পেমেন্ট, লাস্টে আছে নান অফ দিস। তাহলে অবশ্যই এটা উত্তর কি হওয়া উচিত? ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট। আমরা দেখছি যে ওনারশিপের কথা যদি বলা হয়, পজিশন নয়, শুধু ওনারশিপ, তাহলে হায়ার পারচেস এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন আমাদের লাস্ট ইনস্টলমেন্ট ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট হয় তখনই ওনারশিপ কিন্তু সেক্ষেত্রে ট্রান্সফার হয়। পরের কোশ্চেন কি আছে? দ্য অ্যাক্ট অফ বাইং অ্যান অ্যাসেট উইদাউট হ্যাভিং টু মেক ফুল পেমেন্ট ইন দ্য ইমিডিয়েট ফিউচার ইজ নোন অ্যাজ, অর্থাৎ আমরা যখন কোনো একটা অ্যাসেট কিনছি পুরোপুরি পেমেন্ট না করে, ঠিক আছে, অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখা যাচ্ছে বা পুরোপুরি পেমেন্ট হয়তো করলাম না,
কিন্তু অ্যাসেটটা আমরা কিনলাম, তাহলে সেটাকে আমরা এই চারটে ফর্মের মধ্যে কোনটাকে বলতে পারি? প্রথমে আছে হায়ার পারচেস, তারপর আছে ফাইন্যান্স লিজ, থার্ড আছে অপারেটিং লিজ, লাস্ট আছে সেল অ্যান্ড লিজ ব্যাক। তাহলে চারটের মধ্যে আমরা এটাকে বলতে পারি হায়ার পারচেস সিস্টেম। ক্লিয়ার? প্রথমটাই হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, বলছে দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইজ ক্রেডিটেড বাই দ্য বায়ার টু, অর্থাৎ যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা ক্রেতা পে করছে সেটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়, অর্থাৎ কোন অ্যাকাউন্টে সেটি জমা করা হয়। দেখো তোমরা পারো কিনা। সুদের টাকা যেটা দিচ্ছে ক্রেতা সেটা হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট, নাকি হায়ার পারচেস অ্যাকাউন্ট, নাকি ইন্টারেস্ট অ্যাকাউন্ট, নাকি কোনোটাই নয়? কোন অ্যাকাউন্ট এটা ক্রেডিট হবে? এটা হবে হায়ার ভেন্ডার অ্যাকাউন্ট। ঠিক আছে, বিক্রেতার অ্যাকাউন্টে এটা গিয়ে ক্রেডিট করা হবে। পরেরটা, হায়ার চার্জেস ডেপ্রিসিয়েশন ইজ ক্যালকুলেটেড and shown in the books of hirer or vendor, অর্থাৎ ভেন্ডি হায়ারার আর ভেন্ডি, অর্থাৎ হায়ারারের বইতে যে হায়ার চার্জের ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা ক্যালকুলেট করা হয়েছে সেটা এই হায়ারারের বইতে কোন মূল্যে এটাকে দেখানো হয়? অপশন আছে ক্যাশ প্রাইস, হায়ার পারচেস প্রাইস, ইনস্টলমেন্ট প্রাইস, নান অফ দিস। এই চারটির মধ্যে আমরা অবশ্যই জানি যে ডেপ্রিসিয়েশনের হায়ার চার্জেস সবসময় ক্যাশ প্রাইসেই কিন্তু সেটা রেকর্ড করা হয়। ঠিক আছে, কিন্তু বইটা কার দেখতে হবে? হায়ারারের বইতে, হায়ারার বা ভেন্ডির বইতে ক্যাশ প্রাইসে এটা সবসময় রেকর্ড করা হয়ে থাকে। তাহলে এ উইল বি কারেক্ট আনসার। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ ট্রান্সফার্ড টু হায়ারার আন্ডার হায়ার পারচেস সিস্টেম, অর্থাৎ হায়ার পারচেস সিস্টেমে হায়ারারের কাছে কি ট্রান্সফার করা হয়? প্রথমে আছে পজিশন অফ অ্যাসেট, ওনারশিপ অফ অ্যাসেট, ওনারশিপ অ্যান্ড পজিশন অফ অ্যাসেট, নান অফ দিস। এখানে খেয়াল রাখবে হায়ার পারচেস সিস্টেমে হায়ারারের কাছে ইনিশিয়ালি যেটা ট্রান্সফার করা হয় সেটা হচ্ছে পজিশন অফ অ্যাসেট, আর ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট কমপ্লিট হওয়ার পরই ওনারশিপ অফ অ্যাসেট এটাকে ট্রান্সফার করা হয়। কাজেই এ উইল বি দ্য কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন বলছে আন্ডার হায়ার পারচেস সিস্টেম ড্যাশ হ্যাজ দ্য রাইট অফ সেল, অর্থাৎ ভাড়া ক্রয় ব্যবস্থায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, কার বিক্রির অধিকার রয়েছে? প্রথম অপশনে আছে হায়ার ভেন্ডার, দ্বিতীয় আছে ভেন্ডি বা হায়ারার, থার্ড হচ্ছে ডেটার, লাস্ট হচ্ছে নান অফ দিস। কার হতে পারে বলো দেখি? হায়ার পারচেস সিস্টেমে এই সেলসের যে অধিকার, মালটাকে বেচে দেওয়ার যে অধিকার কার রয়েছে? হায়ার ভেন্ডারের রয়েছে, হায়ার ভেন্ডারের আছে। ঠিক আছে, কারণ বিক্রেতার কিন্তু ওনারশিপ একদম শেষ মুহূর্তে ট্রান্সফার হয়, পুরো ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট কমপ্লিশনের পর, তার আগে নয়। তাহলে এটা হবে এ হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট পেড হায়ার পারচেস সিস্টেম ইজ কল্ড, অর্থাৎ হায়ার পারচেস ব্যবস্থায় যে প্রাথমিকভাবে যে মূল্য প্রদান করা হয়, অর্থ মূল্য প্রদান করা হয়, সেটাকে কি বলা হয়? প্রথমে আছে ডাউন পেমেন্ট, দ্বিতীয় আছে ক্যাশ প্রাইস, থার্ড আছে রিটেল প্রাইস, লাস্টে আছে ইন্টারেস্ট। তাহলে প্রাথমিকভাবে হায়ার পারচেসের যে অর্থমূল্য প্রদান করা হয় বিক্রেতাকে, কে করে? হায়ার পারচেসার। তাকে কি বলে? তাকে বলা হয় ডাউন পেমেন্ট। আমরা একটু আগে এই টার্মটা সম্বন্ধে দেখেছি, ডাউন পেমেন্ট কি, কে এটা পে করে এবং কাকে বলে ডাউন পেমেন্ট। তাহলে এ উইল বি কারেক্ট আনসার। পরের প্রশ্ন, আন্ডার হায়ার পারচেস সিস্টেম ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অন, তাহলে হায়ার পারচেস ব্যবস্থায় সুদ কার উপরে ক্যালকুলেট করা হয়? প্রথমে আছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, তারপর আছে ক্যাশ প্রাইস, তারপর হায়ার পারচেস প্রাইস, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে হায়ার পারচেস সিস্টেমে প্রথমে তো ডাউন পেমেন্ট একটা হয়, তার পরবর্তী পার্ট বাই পার্ট পেমেন্ট হয়, কিন্তু এই যে পরবর্তী পার্ট বাই পার্ট যেটা পেমেন্ট হচ্ছে সেখানে ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হয় কোন মূল্যের ওপর? সেটা হচ্ছে বকেয়া যে রয়েছে, অর্থাৎ বকেয়া অর্থের উপরে
ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়। তাহলে এ হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, বলছে ইফ দ্য হায়ার পারচেসার ফেলস টু মেক পেমেন্ট অফ এনি ইনস্টলমেন্ট ইট ইজ কল্ড ডিফল্ট অ্যান্ড দ্য ভেন্ডার হ্যাজ দ্য রাইট অফ। হতেই পারে হায়ার পারচেসার প্রথমে ডাউন পেমেন্ট দিলেন, হয়তো কয়েকটা পেমেন্ট করেছেন কিন্তু সবকটা করে উঠতে পারেননি। কোনো একটা ইনস্টলমেন্ট বা কতগুলো ইনস্টলমেন্ট যদি হায়ার পারচেসার যদি না করতে পারেন তাহলে সেটাকে বলা হচ্ছে ডিফল্ট, আর তিনি হয়ে গেলেন ডিফল্টার। এবং বিক্রেতা হায়ার পারচেসার বা অর্থাৎ তার উল্টো দিকে হায়ার সেলার না বলে এটাকে আমরা ভেন্ডার বলছি। সেই হায়ার ভেন্ডারের কিসের অধিকার আছে? রিপজেশন না পজেশন না ডিফল্ট না সেল? অ্যাকচুয়ালি হায়ার ভেন্ডার সেই মালের অধিকার পুনরায় ফিরিয়ে নিতে পারেন, ঠিক আছে, যেটাকে আমরা বলছি রিপজেশন। এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার কাছে এটা ফিরে যেতে পারে ডিফল্টার হলে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27 বলছে ইফ দ্য হায়ার ভেন্ডার মে টেক অ্যাওয়ে অল দ্য গুডস অন হুইচ দেয়ার ইজ ডিফল্ট অফ ইনস্টলমেন্ট ইট ইজ কল্ড। যদি ওই হায়ার ভেন্ডার যদি দেখা যায় যে ইনস্টলমেন্টের টাকা ডিফল্টার হায়ার পারচেজার হয়েছেন, সেই কারণে যদি সমস্ত গুডসকেই যদি ফিরিয়ে নেন, যা যা মাল দেওয়া হয়েছিল বিক্রি করা হয়েছিল হায়ার পারচেজ সিস্টেমে সবটাই যদি তিনি আবার রিটার্ন নিয়ে নেন, তখন সেটাকে কি বলা হয়? কমপ্লিট রিপজেশন, পার্সিয়াল রিপজেশন, রিপজেশন, নান অফ দ্য অ্যাবভ। অবশ্যই সমস্ত যদি গুডসে যদি তিনি আবার রিটার্ন করে নেন তাহলে এটাকে বলা হবে কমপ্লিট রিপজেশন। তাহলে এ উইল বি কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, বলছে দ্য হায়ার ভেন্ডার টেকস অ্যাওয়ে অনলি এ পোর্শন অফ দ্য গুডস অন হুইচ দেয়ার ইজ ডিফল্ট অফ ইনস্টলমেন্টস ইট ইজ কল্ড। তাহলে হায়ার ভেন্ডার যদি সমস্ত পণ্যের একটা মাত্র পোর্শন যদি ফিরিয়ে নেন, পুরোটা নয়, এর আগের কোশ্চেনে কি ছিল? সব পণ্যই যদি একসঙ্গে রিটার্ন নেন, এখানে বলছে সবটা নয়, যদি কিছুটা অংশ যদি ফিরিয়ে নেন, কারণ যিনি হায়ার পারচেসার তিনি ডিফল্টার হয়েছে, ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারেননি, তাহলে সেই রিপজেশনকে আমরা কি বলবো? পার্সিয়াল রিপজেশন না কমপ্লিট রিপজেশন না রিপজেশন না নান অফ দ্য অ্যাবভ? দেখো এখানে একটা জিনিস আছে, এ পোর্শন অফ দ্য গুডস তিনি টেক ব্যাক করছেন, টেক অ্যাওয়ে করছেন, তাহলে একটা অংশ করছেন, পুরোটা নয়, তাহলে সেটা অবশ্যই কি বলা যাবে? পার্সিয়াল রিপজেশন, আংশিক পুনর্দখল, ঠিক আছে। আর যদি কমপ্লিট রিপজেশন হয় তখন বাংলায় সেটাকে বলে সম্পূর্ণ পুনর্দখল। সবটাই যদি একসাথে ফিরিয়ে নেয় তাহলে কমপ্লিট রিপজেশন, যদি কিছুটা পণ্য ফিরিয়ে নেয় তাহলে হবে পার্সিয়াল রিপজেশন। হায়ার পারচেসের সঙ্গে ভেন্ডারের হায়ার পারচেস সিস্টেমে যেরকম এগ্রিমেন্ট থাকবে তার উপর বেস করে এই কাজগুলো হবে। পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য বুকস অফ হায়ারার ইন দ্য বুকস অফ হায়ারার the interest and depreciation account will be transferred to। অর্থাৎ হায়ারের বইতে যে ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ট্রান্সফার করা হয়, ঠিক আছে, সেটা P&L অ্যাকাউন্টে নাকি ট্রেডিং অ্যাকাউন্টে না PL অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট নাকি ব্যালেন্স শিট, এই চারটির মধ্যে কোনটা হবে? হায়ারের বইতে ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট বাবদ যে টাকা সেটা ট্রান্সফার করা হয় কোন অ্যাকাউন্টের মাধ্যমে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা P&L অ্যাকাউন্ট। এ হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন বলছে নেচার অফ হায়ার পারচেস এগ্রিমেন্ট ইজ। এই যে আমরা হায়ার পারচেস সিস্টেমের যে আমরা থিওরি বা অঙ্কের জায়গাটা যেটা আমরা করি, সেখানে একটু একটা চুক্তি হয় হায়ার পারচেসার আর ভেন্ডারের মধ্যে, তাহলে তার প্রকৃতি কিরকম? হায়ার পারচেস এগ্রিমেন্টের নেচার বা তার প্রকৃতি কিরকম? প্রথম আছে অপশন টু বাই, অপশন টু সেল, এগ্রিমেন্ট অফ সেল, অপশন টু ট্রান্সফার। অবশ্যই এটা হচ্ছে একটা কেনার অপশন, ঠিক আছে। হায়ার পারচেস এগ্রিমেন্টের নেচারটাই হচ্ছে অপশন টু বাই। পরের কোশ্চেন বলছে ইন কেস অফ হায়ার পারচেস দ্য টোটাল সাম পেয়েবল বাই দ্য হায়ার পারচেজার as per terms in order to
কমপ্লিট দ্য ট্রানজাকশনস ইজ, অর্থাৎ হায়ার পারচেসের ক্ষেত্রে যে মোট হায়ার পারচেজারের যে অঙ্কটা টোটাল সাম পেয়েবল বা হায়ার পারচেজার, অর্থাৎ হায়ার পারচেজার যে অঙ্ক প্রদান করছেন, যে মূল্য প্রদান করছেন, ঠিক আছে, ট্রানজাকশনকে কমপ্লিট করার ক্ষেত্রে অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন হায়ার পারচেজার যে মূল্য প্রদান করছেন সেটাকে কি বলা হয়? হায়ার পারচেস প্রাইস, না নেট ক্যাশ প্রাইস, নাকি নেট হায়ার পারচেস চার্জেস, না ক্যাশ প্রাইস ইনস্টলমেন্ট? ইনস্টলমেন্ট তো যখন আমরা পার্ট বাই পার্ট দিই, তাই না? কিন্তু বলছে মোট মূল্য হায়ার পারচেস সিস্টেমে হায়ার পারচেজার ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে যখন পুরোপুরি এই লেনদেনের অর্থমূল্য যখন মিটিয়ে দিচ্ছেন, সেটিকে আমাদের এর পরিভাষায় কি বলবো? হায়ার পারচেস প্রাইস। বলো, হায়ার পারচেস প্রাইস বলতে মোট মূল্যটাকে বোঝায়। তাহলে এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো পরের কোশ্চেন, দ্য প্রাইস অ্যাট হুইচ the goods can be purchased by the hirer for ready cash is known as, অর্থাৎ যে মূল্যে একজন হায়ারার তিনি কি করছেন না পুরোপুরি নগদে পণ্যটাকে কিনে নিচ্ছেন, তাকে সেটাকে আমরা কি বলি? দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য গুডস ক্যান বি পারচেসড বাই দ্য হায়ারার ফর রেডি ক্যাশ, ঠিক আছে, একদম ক্যাশে পুরোটা কিনছেন, সেটাকে আমরা কি বলি? ক্যাশ প্রাইস, না হায়ার পারচেস প্রাইস, নাকি ইনস্টলমেন্ট প্রাইস, না ডাউন পেমেন্ট? চারটির মধ্যে কোনটা কারেক্ট হবে? কি মনে হয় কোনটা হতে পারে? ক্যাশ প্রাইস, ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর। ক্যাশ প্রাইস হচ্ছে, ক্যাশ প্রাইস ইজ সাচ প্রাইস অ্যাট হুইচ দ্য গুডস ক্যান বি পারচেসড বাই দ্য হায়ারার ফর রেডি ক্যাশ, সেটাকে আমরা বলছি ক্যাশ প্রাইস। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো, সেটা আছে দ্য ডিফারেন্স বিটুইন হায়ার পারচেস প্রাইস অ্যান্ড দ্য ক্যাশ প্রাইস ইজ কল্ড, অর্থাৎ এই যে ভাড়া ক্রয়ের মূল্য এবং নগদ মূল্য, ঠিক আছে, এই দুইয়ের মধ্যে যেটা পার্থক্য তাকে আমরা কি বলবো? ফার্স্ট অপশনে আছে হায়ার চার্জেস বা টোটাল ইন্টারেস্ট, দ্বিতীয় অপশনে আছে কস্ট অফ দ্য অ্যাসেট, থার্ড অপশনে আছে ইনস্টলমেন্ট প্রাইস, আর লাস্ট অপশনে আছে ক্যাশ প্রাইস। চারটির মধ্যে অ্যাকচুয়ালি এই হায়ার পারচেস প্রাইস ক্যাশ প্রাইসের যে ডিফারেন্স আমরা এর আগে করে এসেছি, সেটাকে বলা হয় হায়ার চার্জেস বা টোটাল ইন্টারেস্ট। এই টার্মগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই টার্মের উপর বেস করে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের আজকে এই হায়ার পারচেস সিস্টেম, ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম আমরা আলোচনা করলাম। এর উপরে যা যা এমসিকিউ হতে পারে, প্রবেবল যে সমস্ত কোয়েশ্চেন্স আমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করলাম। আজকে আমি এই অবধি রেখে আজকে এই টপিকটা শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।